ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, আজকে এই ভিডিওতে অর্থাৎ একটা ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু একটা রিনিউয়াল সেক্টরের কোম্পানি নিয়ে আলোচনা করেছি, যেই কোম্পানিটার রেজাল্ট ফাটাফাটি বেরিয়েছে। তো সোমবারে ধামাকা করতে পারে, বা আপনি লং টার্মের জন্যও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, ব্যাপক একটা ভালো রিটার্ন অলরেডি বানিয়ে দিয়েছে। এখন কিন্তু রিনিউয়াল সেক্টরের জাস্ট শুরু। এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতেও ভালো রিটার্ন বানিয়ে দেওয়ার মতন ক্যাপাবিলিটি আছে। তো যারা দেখেননি তারা দেখে নেবেন প্লেলিস্ট থেকে। এই ভিডিওতে আমরা 3টে ব্যাংকের রেজাল্ট নিয়ে আলোচনা করব। তো হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, তো ধৈর্য সহকারে দেখবেন, তাহলে রেজাল্টটার সম্বন্ধে কিন্তু সঠিক তথ্যটা পেয়ে যাবেন। চলুন যাওয়া যাক। ফার্স্ট আমরা ইয়েস ব্যাংককে নিয়ে আলোচনা করব। দেখুন, ইয়েস ব্যাংক দেখলে দেখাবে লাস্ট ট্রেডিং সেশনে প্রায় 4%-এর কাছাকাছি একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। আজকে 20 তারিখ, আজকে কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো দেখুন, আমরা যদি দেখি তাহলে দেখলে দেখাবে লাস্ট এক বছরে কোম্পানিটা 39% রিটার্ন বানিয়ে দিয়েছে। যেখানে আমরা যদি 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু 70% ডাউনে আছে। কেন? কারণ কোম্পানিটা 400 থেকে নিচে এসেছিল, 400 থেকে মোটামুটি 12-10 এরকম চলে এসেছিল। কেন? কারণ ব্যাংকটা একটা ফ্রড করেছিল, ব্যাংকটার অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়েছিল। আরবিআইয়ের হস্তক্ষেপে পরে গিয়ে ব্যাংকটাকে বাঁচানো হয়েছে। তো স্যার, তারপর থেকে কিন্তু ব্যাংকটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, এবং দেখলে দেখা যাবে ব্যাংকটা তার নিচের থেকে খুব ভালো একটা রিটার্ন করে দিয়েছে তার শেয়ার হোল্ডারদের। কীরকম? 124%। তো এই ব্যাংকটার রেজাল্ট কী করেছে চলুন সেটা একটু দেখি। আমরা ব্যাংকের স্ট্যান্ডার্ড নাম্বারে চলে এসেছি। রুপিস কী আছে? রুপিস ইন ল্যাকে রয়েছে। সিকোয়েন্সটা দেখে নেব। সিকোয়েন্স কী আছে? 30-6-23, 31-3-24, 30-6-24। সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা ব্যাংকের টোটাল ইনকাম দেখে নেব। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন এক বছরের আগে ব্যাংকটা কী করেছে? 7,58,000 আগের কোয়ার্টারে, 9 লাখ, এই কোয়ার্টারে 8,91,000। তো ইয়ারলি 7,58,000টা 8,91,000 হয়েছে, এবং 9 লাখটা 8,91,000 হয়েছে। ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি কিন্তু ব্যাংকের যে ইনকাম, সেই ইনকাম কিন্তু কমেছে। চলুন এবার আমরা এক্সপেন্সেস দেখে নিই। তো টোটাল এক্সপেন্ডিচার দেখলে দেখা যাবে, দেখুন এক্সপেন্ডিচার কী হয়েছে। ব্যাংকটা এক বছর আগে কী করেছিল? 6,76,000 এক্সপেন্সেস করেছে। আগের কোয়ার্টারে 8,11,000, এই কোয়ার্টারে 8,03,000। তো ব্যাংকটার খরচাটাও কিন্তু ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি কমেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা কোম্পানির অপারেটিং প্রফিট দেখে নেব। তো অপারেটিং প্রফিট কী বলছে? অপারেটিং প্রফিট বলছে যে 81,000 এক বছর আগে, 90,000 আগের কোয়ার্টারে, এই কোয়ার্টারে 88,000। তো ইয়ারলি জাম্প হলেও কোম্পানির কোয়ার্টারলি কিন্তু প্রফিটটা কিছুটা পড়েছে। তো চলুন এবার আমরা মেন প্রফিট দেখে নিই। তো মেন প্রফিট অর্থাৎ নেট প্রফিট দেখলে দেখা যাবে ব্যাংকটা কী করেছে। নেট প্রফিট দেখলে দেখা যাবে ব্যাংকটা এক বছর আগে 34,000, আগের কোয়ার্টারে 45,000, এই কোয়ার্টারে 50,000। তো এতক্ষণ ইয়ারলি তো ভালো পারফরমেন্স দেখাচ্ছিল, কিন্তু এইখানে নেট প্রফিটে কিন্তু ইয়ারলি ব্যাপক একটা জাম্প দেখাচ্ছে, এবং কোয়ার্টারলিও কিন্তু জাম্প দেখাচ্ছে। অর্থাৎ বলতে পারেন ব্যাংকটা কিন্তু প্রফিট ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো করেছে। তো আমরা ব্যাংকের রেজাল্ট দেখার সময় কী কী দেখি? প্রফিট, তারপরে প্রভিশন, এনপিএ। তো প্রফিট তো ব্যাংক যথেষ্ট ভালো দেখিয়েছে। এবার চলুন আমরা প্রভিশনটা একটু দেখে নিই। প্রভিশন দেখলে দেখা যাবে যে কি এক বছর আগে ব্যাংকটার প্রভিশন কী ছিল? 36,000, সেটা আগের কোয়ার্টারে 47,000, এই কোয়ার্টারে 21,000। তো প্রভিশনটা কিন্তু অনেকটা কমেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। তো প্রভিশন মানে কি? ব্যাংক মনে করছে এই টাকাটা আর আসবে না, এরকম মনে করছে। তো প্রভিশন কমা মানে কিন্তু হচ্ছে যে কোনো ব্যাংকের জন্য ভালো, এবং এই প্রভিশনটা মাইনাস হয়েছে অপারেটিং প্রফিট থেকে। দেখুন 88,000 অপারেটিং প্রফিট হয়েছে, সেখান থেকে কিন্তু মাইনাস হয়েছে, যার জন্যে কিন্তু প্রফিটটা এত ভালো দেখাতে পেরেছে ব্যাংকটা। তো স্যার, প্রভিশন যথেষ্ট ভালো হয়েছে। চলুন এবার আমরা এনপিএটাকে দেখে নিই। আমরা যদি ব্যাংকটার এনপিএ দেখি, গ্রস এনপিএ দেখলে দেখা যাবে, দেখুন গ্রস এনপিএ কী আছে? এক বছর আগে 2,10,000 ছিল, আগের কোয়ার্টারে 1,32,000, এই কোয়ার্টারে 1,24,000। তো এনপিএ অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট, যেই অ্যাসেটটা কোনো পারফর্ম করছে না, তো সেই নন পারফর্মিং অ্যাসেটও কিন্তু ব্যাংকটার কমছে। এটাও কিন্তু যে কোনো ব্যাংকের জন্য ভালো। যেখানে প্রভিশন কিন্তু আস্তে আস্তে নন পারফর্মিং অ্যাসেটে গিয়ে যুক্ত হয়। তো দুটোই কিন্তু ভালো করেছে, অর্থাৎ বলতে পারেন ব্যাংকটা প্রফিটেবিলিটি যথেষ্ট ভালো হয়েছে। তার পাশাপাশি প্রভিশন
কমিয়েছে, এটাও ভালো হয়েছে, এবং এনপিএ অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট এটাও কিন্তু ভালো হয়েছে। তাহলে বলতে পারেন ইয়েস ব্যাংক কিন্তু মন্ডেতে ধামাকা মাচাতে পারে, কারণ ব্যাংকটা যথেষ্ট ভালো রেজাল্ট করে, ফাটাফাটি রেজাল্ট করেছে বলতে পারেন। এবার আমরা ভারতবর্ষের সবচেয়ে দিগ্গজ ব্যাংক এইচডিএফসি ব্যাংক, এই ব্যাংকের রেজাল্ট নিয়ে আলোচনা করব, যেখানে ব্যাংকটা কিন্তু বলেছিল 6টার সময় বেরোবে, অর্থাৎ 6 PM। তো ব্যাংকটার রেজাল্ট কিন্তু চলে এসছে। তো চলুন ব্যাংকটা কি রেজাল্ট করেছে সেটা একটু দেখে নিই। আমরা ব্যাংকটার স্ট্যান্ডার্ড লোড প্রফিটটা দেখে নেব, যেখানে বা নাম্বারটা দেখে নেব, যেখানে আমরা আদার্স যেসব কোম্পানিগুলো আছে তাদের যদি দেখি রেজাল্ট দেখার সময় কিন্তু কনসলিডেট নাম্বার দেখি। তো স্ট্যান্ডার্ড লোড নাম্বার ব্যাংকের ক্ষেত্রে কিন্তু সেটাই দেখতে হয়। রুপিস কি আছে, রুপিস ইন কারোরে রয়েছে। ওকে, আমরা সিকোয়েন্স দেখে নেব, 30/6/23, 31/3/24, 30/6/24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কি করব, আমরা হচ্ছে সরাসরি কোম্পানির ইনকামে চলে যাব। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাচ্ছে ব্যাংকটা এক বছর আগে কী করেছিল, 57,816, আগের কোয়ার্টারে 89,639, এই কোয়ার্টারে 83,701। তো 57টা 83 হয়েছে, ইয়ারলি যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু 89টা 83 হয়েছে, কোয়ার্টারলি কিন্তু অনেকটাই কমেছে এইচডিএফসি ব্যাংকের যে ইনকাম। তো চলুন এবার এক্সপেন্সেস দেখে নিই। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে যে ব্যাংকটা কী করেছে, এক বছর আগে 39,000 এক্সপেন্সেস করেছে, আগের কোয়ার্টারে 60,000, এই কোয়ার্টারে 59,800। তো স্যার ইয়ারলি এক্সপেন্সেস অনেকটা বেড়েছে, কোয়ার্টারলি সামান্য কম আছে, যেখানে কিন্তু আমরা ইনকাম দেখেছিলাম, ইনকাম কিন্তু অনেকটাই কম আছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো আমরা অপারেটিং প্রফিট দেখে নেব। তো জাস্ট ইনকাম থেকে এক্সপেন্সেস বাদ দিলে পরে যেটা পাওয়া যায় সেটা দেখলে দেখা যাবে এক বছর আগে 18,772, আগের কোয়ার্টারে 29,274, এই কোয়ার্টারে 23,884। তো 18টা 23 হয়েছে, ইয়ারলি ভালো করেছে, কিন্তু কোয়ার্টারলি ব্যাংকটার পারফরমেন্স খুব একটা ভালো হয়নি। এবার আমরা কি দেখব, এবার হচ্ছে আমরা নেট প্রফিট দেখব, যেখানে ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট প্রভিশন সব বাদ দিয়ে পাওয়া যায় তার নেট প্রফিট ফর দ্য পিওর। দেখলে দেখা যাবে যে ব্যাংকটা এক বছর আগে কী করেছে, 11,951, আগের কোয়ার্টারে 16,511, এই কোয়ার্টারে 16,174। তো 11,900টা 16,100 হয়েছে, এবং 16,500টা 16,100 হয়েছে। তো ইয়ারলি ভালো করলেও কোয়ার্টারলি সেই কিন্তু একটা খারাপ পারফরমেন্স দেখা যাচ্ছে, সামান্য খারাপ বলতে পারেন। তো এবার আমরা কি দেখব, এবার হচ্ছে ফার্স্ট প্রফিট দেখলাম, এবার হচ্ছে আমরা প্রভিশন দেখব। তো প্রভিশন দেখলে দেখা যাবে, দেখুন এটা হচ্ছে প্রভিশন, 8 নম্বর কলম। তো প্রভিশন কি বলছে দেখুন, এক বছর আগে 28,060 কোটি, আগের কোয়ার্টারে 13,511, এই কোয়ার্টারে কি হয়েছে, এই কোয়ার্টারে কিন্তু 2,602। তো প্রভিশন দেখলে দেখা যাবে যে ইয়ারলি কমেছে, কোয়ার্টারলি তো অনেকটাই কমেছে। তো চলো প্রভিশন গেল, তো প্রভিশন অনেকটা কমেছে, কিন্তু প্রফিট কোয়ার্টারলি অতটা কিন্তু বাড়েনি। তার পেছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে ট্যাক্সের এক্সপেন্সেস। দেখুন 11 নম্বর কলম, যে কী বলছে, ট্যাক্স এক্সপেন্সেস, ঠিক আছে। তো ট্যাক্স এক্সপেন্সেস দেখলে দেখা যাচ্ছে আগে দিয়েছিল কত, 3960 ট্যাক্স হিসেবে দিয়েছিল, আগের কোয়ার্টারে 739 কী হয়েছিল, অ্যাড হয়েছিল, ব্যাকেটে আছে মানে অ্যাড হয়েছিল, কিন্তু তার আগের প্রফিট হচ্ছে এইটা, ঠিক আছে, ট্যাক্স দেওয়ার আগের প্রফিট, ঠিক আছে। যে প্রভিশনটাকে বাদ দিয়ে কিন্তু ট্যাক্স দেওয়ার যে প্রফিট, সেই প্রফিটটা কিন্তু এইটা মিনস হচ্ছে এই 15,762, 15,911, 21,200, সেখান থেকে কিন্তু ট্যাক্সের এক্সপেন্সেস আগের কোয়ার্টারে কমেইনি, উল্টো অ্যাড হয়েছে। তো যার জন্যই কিন্তু এখানে প্রফিটটা এতটা ভালো শো করেছে, যেখানে প্রফিট কিন্তু আরও ভালো করতো এই কোয়ার্টারে, কারণ প্রভিশন কিন্তু অনেকটা ছিল আগের কোয়ার্টারে। তো স্যার এখানে দেখুন এই কোয়ার্টারে 5,107 হচ্ছে ট্যাক্স তাকে পে করতে হচ্ছে, যার জন্যে প্রফিট ফ্ল্যাট টাইপ এসছে কোয়ার্টারলি। তো এবার আমরা কি করব, এবার এনপিএ দেখব। তো এনপিএ দেখলে দেখা যাবে গ্রস এনপিএ এক বছর আগে নন পারফর্মিং অ্যাসেট কী ছিল, 19,064, আগের কোয়ার্টারে 31,173, 33,025। তো এখানে দেখা যাচ্ছে এনপিএ কিন্তু অনেকটা বেড়ে গেছে, ইয়ারলিও বেড়েছে, কোয়ার্টারলিও বেড়েছে। তো রেজাল্ট কিন্তু বলতে পারেন মোটামুটি টাইপের হয়েছে। এখন দেখার বিষয় যে মার্কেট কীভাবে নেয়। তো স্যার রেজাল্ট অতটা খুব একটা যে বিশাল রেজাল্ট করেছে সেরকম ব্যাপার নয় কিন্তু এইচডিএফসি ব্যাংক। তো এখন মন্ডেতে দেখা যাবে যে এখান থেকে কোম্পানিটা ওঠে না নিচে নামে।
আর যদি স্যার লং টার্মের জন্য বলেন, তাহলে লং টার্মের জন্য কিন্তু এই ব্যাংকটা বেস্ট ব্যাংক এবং সেফলি ইনভেস্টমেন্টের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন এই ব্যাংকটাকে নিয়ে। কোটাক মাহিন্দ্রা ব্যাংক। তো কোটাক মাহিন্দ্রা ব্যাংক আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, তো কোম্পানি কিন্তু আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করে দিয়েছে। তো দেখুন, আমরা যদি ব্যাংকটার চার্ট দেখি, 6 মাসের চার্ট দেখি, দেখলে দেখা যাবে ব্যাংকটা কিন্তু এখানে খুব বাজেভাবে পড়েছিল, পড়ার পিছনে 1600 নিচে চলে এসেছিল। তখন কিন্তু আমি ভিডিও করে বলেছিলাম যে ব্যাংকটা ভালো ব্যাংক, টেকনিক্যাল ফল্টের জন্য আরবিআই থেকে কিছু মানে ডিজিটালি যেসব কারবার আছে তাদের ডিজিটাল অ্যাকাউন্ট খোলা বা ক্রেডিট কার্ডের নতুন ক্রেডিট কার্ড আর দিতে পারবে না যতদিন না আরবিআই তাদের উপর রেস্ট্রিকশন তুলে দিচ্ছে, এরকম কিছু রেস্ট্রিকশন এনেছে আরবিআই, যার জন্য কিন্তু ব্যাংকটা এই সময় পড়েছিল। আমি বলেছিলাম যে এই সময় যারা পজিশনাল ট্রেডিং করতে চান তারা কিন্তু পজিশনাল ট্রেডিংও করতে পারেন, ব্যাংকটা কিন্তু এই জায়গায় থাকবে না, এখান থেকে খুব তাড়াতাড়ি উপরে উঠবে। তো ব্যাংকটা কিন্তু তার জায়গায় আবার চলে এসছে, এখন 1821 চলছে, 1500 নিচে চলে এসেছিল, 1600 নিচে চলে এসেছিল। তো এই ব্যাংকটা রেজাল্ট ডিক্লেয়ার করেছে, চলুন রেজাল্টটা কী করেছে সেটা একটু দেখে নিই। তো স্যার আমরা স্ট্যান্ডার্ড চার্ট দেখে নেব, যেখানে রুপিস কী আছে, রুপিস ইন কারোরে রয়েছে। সিকোয়েন্স 30 জুন 23, 31 মার্চ 24, 30 জুন 24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা কোম্পানি যদি ইনকাম দেখি, তাহলে টোটাল ইনকাম দেখব। টোটাল ইনকাম দেখলে দেখা যাবে ব্যাংকটা কী করেছে। ব্যাংকটা এক বছর আগে 13,183, আগের কোয়ার্টারে 15,285, এই কোয়ার্টারে 15,675। তো এইখানে দেখলে দেখা যাবে ব্যাংকটা ইয়ারলি এবং কোয়ার্টারলি যে ইনকাম সেটা কিন্তু বাড়িয়েছে। তো এবার আমরা কি দেখব, এবার আমরা এক্সপেন্সেস দেখব। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে ব্যাংকটা এক বছর আগে কী করেছে, 8,233, আগের কোয়ার্টারে 9,823, এই কোয়ার্টারে 10,421। তো ইনকাম যেরকম বাড়িয়েছে সেভাবে কিন্তু খরচাও ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে। তো এবার অপারেটিং প্রফিট দেখলে যাবে, অর্থাৎ ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে দেখা যাবে কোম্পানি 4,949, এক বছর আগে 5,461, আগের কোয়ার্টারে 5,254 হচ্ছে এই কোয়ার্টারে। তো খরচা যেহেতু একটু বেড়ে গেছে তার জন্য কিন্তু কোম্পানির ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি কিন্তু ইনকাম পড়েছে, প্রফিট পড়েছে, অপারেটিং প্রফিটটা। এবার আমরা কি দেখব, এবার আমরা নেট প্রফিট দেখব। তো নেট প্রফিট দেখলে দেখা যাবে যে এক বছর আগে 3,452, আগের কোয়ার্টারে 4,133, এই কোয়ার্টারে 6,249। তো 3,400টা 6,200 হয়েছে এবং 4,100টা 6,200 হয়েছে। তো এই জায়গায় কিন্তু কোম্পানি প্রফিট ব্যাপক একটা দেখিয়েছে। তো আবারও বলবো স্যার, প্রফিট, তারপরে প্রভিশন, তারপরে এনপিএ। প্রফিট তো কোম্পানি খুব ভালো দেখিয়েছে, এবার আমরা প্রভিশনটা দেখে নিই, প্রভিশনটা কী বলছে। তো প্রভিশন দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে 364, আগের কোয়ার্টারে 263, এই কোয়ার্টারে 578। এই ব্যাংকটা না এমন ব্যাংক যেখানে প্রভিশন কিন্তু অনেক কমে থাকে, তবুও দেখলে দেখা যাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি ব্যাংকটার প্রভিশন কিন্তু অনেকটা বেড়ে গেছে। তো স্যার প্রভিশন বেড়ে গেছে কী করে, তাহলে প্রফিট ভালো করলো? কারণ আমি একটু আগে বললাম যে যে অপারেটিং প্রফিট যেটা থাকে সেখান থেকে কিন্তু প্রভিশন এবং ট্যাক্স বাদ দেওয়ার পরে মূল প্রফিট আসে। তো প্রভিশন তো বেড়েছে, যেখানে অপারেটিং প্রফিট কোয়ার্টারলি কমেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মেন প্রফিট কী করে এতটা বেড়ে গেল, তো চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, দেখলে দেখা যাবে এখানে যে 3,519 হচ্ছে একটা কিন্তু অ্যাড হয়েছে এই কোয়ার্টারে, যেটা আগের কোয়ার্টারে এবং তার আগের কোয়ার্টারে অ্যাড হয়নি। তো সেটা কি, সেটা দেখলে দেখা যাবে এক্সেপশনাল আইটেম একটা 3,519 করোড় যোগ হয়েছে বলে কিন্তু কোম্পানির প্রফিট এতটা জাম্প করেছে। আমরা যদি গ্রস এনপিএ দেখি, দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে 5,909, আগের কোয়ার্টারে 5,274, এই কোয়ার্টারে 5,477। তো দেখলে দেখা যাবে এনপিএ ইয়ারলি কমেছে এবং কোয়ার্টারলি একটু বেড়েছে। তো বলা যেতে পারে এই রেজাল্টটা, এই ব্যাংকের রেজাল্টটা কিন্তু এইচডিএফসির থেকে একটু ভালো হয়েছে তুলনামূলকভাবে, তবে মোটামুটি রেজাল্ট বলা যেতে পারে। এখন দেখার বিষয় যে মার্কেট এই রেজাল্টটাকে কী করে নেয়। তো মন্ডেতে কীরকম রিয়াকশান দেখায় মার্কেট এই রেজাল্টটার ওপরে। আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন আছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।